মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার সকলকে, আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি অরিজিনাল গল্প নিয়ে। আজকের গল্প সোনাঝুরি মৈত্রের লেখা ইতি মৃণালিনী। গল্প পাঠে প্রান্তিক, মৃণালিনী, ঋত্রি, অম্বিকেশ, আয়ুষ্মান, বিহারী রঞ্জন, ঋদ্ধিমান, সূত্রধার এবং নাইট গার্ডের ভূমিকায় আমি সৌমজিৎ। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে আমাদের কোনো গল্প এলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনারাই পান। ধন্যবাদ সকলকে, আর একদম সময় নেব না, আমরা শুরু করতে যাচ্ছি আজকের নিবেদন সোনাঝুরি মৈত্রের লেখা ইতি মৃণালিনী। শেষ বিকেলের পড়ন্ত রোদ, হাওয়ায় আলতো বৃষ্টির ছোঁয়া। আল ধরে হেঁটে আসছে এক তরুণী, বয়স বছর 20 হবে, পরনে সাদা থান কাপড়। খুব কাছ থেকে লক্ষ্য করলে সিঁথিতে এখনও লাল আভা দেখা যায়। সিঁথির সিঁদুর এখনো পুরোপুরি ফিকে হয়ে যায়নি। আর একটু পরেই সন্ধে নামবে। একটা দুটো করে জোনাকি দেখা যাচ্ছে। দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাকের সাথে মেশা হালকা সোদা মাটির গন্ধ। মেয়েটি একা এগিয়ে চলেছে গ্রামের একমাত্র জেলখানার দিকে। একলা বিধবা মেয়ে, তাও আবার জেলখানার রাস্তায়। দৃশ্যটি নিতান্ত সাধারণ নয় বই কি। অম্বিকেশ বাবুর সাথে দেখা করতে এসেছি, দেখা করে যাবে কি? মৃদু নারী কণ্ঠে চমকে তাকালো নাইট গার্ড। অল্প বয়সী বিধবা নারী মূর্তি দেখে বিস্ফারিত চোখে তাকালো সে। এমন দৃশ্য কদাচিৎ দেখা যায় কি না। এখন কি গন্ত আসলে ভিজিটিং আওয়ার্স নয় দিদি ভাই, কি কইরা দেখা করতে দিন গন্ত। আর এখন এই রাতে আপনি একা মাইয়া মানুষ, হইব না দিদি ভাই, হইব না। আমার সাজ পোশাক দেখে নিশ্চয় বুঝতেই পারছেন গোটা জীবনটাই একা কাটাতে চলেছি, তাই একা এখানে আসাটা। আচ্ছা, একদমই দেখা করা যাবে না? একটু জরুরি দরকার ছিল। আচ্ছা কারণ কি যেন নাম কইলেন? অম্বিকেশ। ওই অম্বিকেশ মুখার্জি না, মার্ডারের কেসটা? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, একটা প্রশ্ন আছিল। বলতেছি যে কৌতূহল মার্জনা করেন, মানে ওনার সাথে কি আপনার স্পেশাল দরকার আছে? আত্মীয় হন? না, আত্মীয়তার সম্পর্ক ঠিক নয় ওনার সাথে। আমি স্বর্গীয় বিহারী রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যাকে অম্বিকেশ বাবু খুন করেছেন। এত সহজভাবে মেয়েটির মুখ থেকে নিজের স্বামীর খুনির পরিচয় শুনে একটা হিমশীতল স্রোত বয়ে গেল নাইট গার্ডের সারা শরীর বেয়ে। কাল অম্বিকেশ বাবুর ফাঁসির হুকুম আছে, জানেন তো? হ্যাঁ জানি। আপনি চিন্তা করেন না দিদি ভাই, আপনার স্বামী ন্যায় বিচার পাইব। তবে কইতেছিলাম যে আপনার এখানে আসাটা ঠিক হয় না দিদি ভাই, তা এখানে আসার কারণটা কি জানতে পারি? ক্ষমা করে দিতে এসেছি। আলো আধারিতে মেয়েটির শ্বেত শুভ্র অবয়ব, মৃদু মিষ্টি গলা, কেমন যেন গা ছমছমে ঠেকল নাইট গার্ডের। আসেন দিদি ভাই, এদিকটা আসেন। এই যে এখানে
আচ্ছা দিদি ভাই, বেশি সময় নিয়ে না, এই ধরেন আধা ঘন্টার মধ্যে না কথা বইলা সব মিটমাট করে বাইর হয়ে আসুন। এখন আসলে ভিজিটের অনুমতি নাই, উপর মহল জানতে পারলে আমার চাকরি লইয়া টানটানি হইব, একটু জলদি করে না। তালা খুলে একটি সেলের সামনে এসে দাঁড়ায় নাইট গার্ড। সেলের মধ্যে বসে শীর্ণকায় এক যুবক, বছর 30-এর মতো হবে। চোখে মুখে অজান্তে বেড়ে ওঠা অসমান দাড়ি, চোখ দুটো প্রায় কোটরে ঢুকে গেছে। গায়ের পোশাক তথৈবচ। তালা খোলার শব্দে সে সচকিতে তাকায় আওয়াজের উৎসের দিকে। কে? দেখেই হাড় হিম হয়ে আসে তার। কে? শ্বেত বসনা নারীটির দিকে চেয়ে বলে, মৃণালিনী। গার্ডবাবু, এবার আমরা একটু কথা বলি, কেমন? মৃণালিনী? বিহারীকে আমি খুন করিনি মৃণালিনী, বিহারীকে আমি খুন করিনি। তোমরা আমায় ভুল বুঝলে, সবাই আমায় ভুল বুঝলে। কাল পৃথিবী থেকে চলে যাব এক রাশ ভুল বোঝা নিয়ে। আমায় একবার বিশ্বাস করো, একটি বার বিশ্বাস করো, আমি এ কাজ করিনি, আমি এ কাজ করিনি। আপনি যে করেননি তার কি কোনো প্রমাণ আছে অম্বিকেশ বাবু? তর্কের খাতিরে ধরেই নিলাম অন্য কেউ করেছে, তাহলে তো বলতে হবে সে প্রমাণ লোপাট করায় সিদ্ধহস্ত। জানি বিশ্বাস করবে না, জানি আমি। হ্যাঁ, প্রমাণ লোপাট করা হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। আমি এখনো বলছি, এ কাজ যার তার কখনো ভালো হবে না। দেখে নিও তুমি মৃণালিনী, আমি অভিশাপ দিচ্ছি, কখনো ভালো হবে না তার, কখনো না। আপনার অভিশাপ বুঝি কেবল আমার গায়েই লাগছে অম্বিকেশ বাবু? এই দেখুন না, কপালখানা তো আমারই পড়ল। বিধবা হয়ে 3 বেলা উপোস, 1 ফালা সাবু খাচ্ছি। হ্যাঁ, বিহারীর সাথে আমার মনোমালিন্য ছিল, তাই বলে ওকে আমি কখনো খুন করব না মৃণালিনী। এ কথা তুমিও জানো। যে লোক এ কাজ করেছে সে... আহা, লোকই কেন হতে হবে বলুন তো? মহিলাও তো হতে পারে। তুমি আমার সাথে মশকরা করছো মৃণালিনী? হ্যাঁ, ঠাট্টা করছো আমার সাথে? ভালাই ষাট, আমার ঘাড়ে কটা মাথা অম্বিকেশ বাবু। শুধু এটাই বলছিলাম, মেয়েরাও কিন্তু পারে। আপনাকে একখানা গল্প বলি। একটি মেয়ে 12 বছর বয়সে বিয়ে হয়ে গেল। ভালো ছেলে, পরিবার ভালো, ধন সম্পত্তিও প্রচুর। ছেলের একটাই দোষ, একটু পলিটিক্স করে। তবে ইংরেজি জানা ছেলে, সাহেবদের সাথে তার ওঠা বসাতে 7 গুণ মাপ। মেয়েটি বিয়ের মানেও জানলো না, এদিকে মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেল তার। না, সংসার অসুখী ছিল না। মেয়েটি বেশ গৃহকর্মে নিপুণা, তেমন কথাও বলতো না। মুখ বুজে কাজও করে যেত, সবাই স্বাচ্ছন্দ্য। বাদ সাধলো আরেক ছেলে, শহর থেকে এলো এই বাড়ি। মেয়েটির স্বামী কোনো এক বন্ধু হবে, একসাথে পড়তো কলেজে। মেয়েটি তখন ষোড়শী। এই কথা বেশ ভালোই জানতো যে বিয়ে হওয়া মেয়ের পরপুরুষের দিকে তাকাতে নেই, কিন্তু কি এক অমোঘ আকর্ষণ যেন তাকে রোজ দুপুরে টেনে নিয়ে যেত চিলেকোঠার ওই ঘরটিতে। যে 2 মাস ছিল, ছেলেটি তাকে লিখতে পড়তে শিখিয়েছিল। আর মেয়েটিও ছিল বেশ মেধাবী, কয়েক সপ্তাহে কাঁচা হাতে নিজের নাম ঠিকানা লিখতে পারত। ছেলেটি যখন রবি ঠাকুরের কবিতা পড়ে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, মায়া ভরা দৃষ্টিতে আবৃত্তিকারকের দিকেই তাকিয়ে থাকতো মেয়েটি। আমার সর্বনাশ। কবিতা কিছুই মাথায় ঢুকতো না, চাই প্রেম না ভক্তি না শ্রদ্ধা বুঝতে পারতো না মেয়েটি। একটা অজানা ভয় গ্রাস করতো তাকে। না, ধরা পড়ার ভয় না, ছেলেটি চলে যাওয়ার ভয়। ও চলে গেলে আমি বাঁচবো কি করে? ও চলেও গেল। হঠাৎ একদিন সকালবেলায় 2-3টি সুটকেস গুছিয়ে
আসি মৃণালিনী বলে চলে গেল। তারপরে আর কোনো দিনও ওর কোনো খবর পাইনি। কিন্তু আমার মধ্যে যেন একটা চেপে থাকা আগুন জ্বলে উঠল। বারবার মনে হতে লাগলো যার সাথে আছি তাকে সত্যিই ভালোবাসি কি, তার সাথে যে আমার কিছুই মেলে না। শখ, আহ্লাদ, হাসি, ঠাট্টা, গল্প কিছুই মেলে না। সে যেন কাছে থেকেও কত দূরে। একটা সময়ের পর কেমন যেন অসহ্য লাগতে লাগলো তাকে। মৃণালিনী ভাত পেরেছো, মৃণালিনী তরকারিতে নুন কম, মৃণালিনী মাথা টিপে দাও তো, মৃণালিনী পাখা করো। কোনো দিন সে বললো না মৃণালিনী বসো তোর সুখ দুঃখের গল্প করি। সে তো কোনোদিনও বুঝলোই না আমাকে যেভাবে অন্য একজন বুঝেছিল। দম বন্ধ হয়ে আসছিল আমার, মনে হচ্ছিল কবে রেহাই পাবো। তারপরেই একদিন হাতে পড়লো আপনার চিঠি। শীঘ্রই দেখা করতে হইবে, জরুরি আলোচনা আছে। ইতি অম্বিকেশ। চিঠি দেখে উনি বলেছিলেন, মারতে চায় আমাকে অম্বিকেশ, জানে তো এবারে ভোটে হারবে, গো হারান হারবে। আমায় খুন করতে পারলেই ওর শান্তি। কথাটা হয়তো আক্ষরিক অর্থে বলেননি উনি, কিন্তু আমার মাথায় ঘুরতে থাকলো, খুন করতে পারলেই ওর শান্তি, খুন করতে পারলেই ওর শান্তি। ঠিক বিকেল 4টে উনি বেরোলেন। জানলা দিয়ে সুদূর দিগন্তে ওনাকে মিলিয়ে যেতে দেখে সাজতে বসলাম আমি। অন্যরকম সাজ। হাতের শাখাপলা খুলে রাখলাম এক পাশে, কপালের সিঁদুরটা ঘষে ঘষে তুলে ফেললাম। টিউবওয়েলের নিচে বসে বারবার ঘষলাম মাথা যেন সিঁদুরের লেশ মাত্র না থাকে। গলার হার, বাজুবন্ধ সব খুলে রাখলাম। লাল ডুরে শাড়িটি ছেড়ে পরনে উঠল সাদা থান। গুনগুন করতে করতে আয়নায় দেখলাম নিজেকে। কেমন যেন অচেনা লাগছিল। 12 বছরের সেই একই সাজ সব ছেড়ে নিজের অন্য রূপ দেখে কেমন যেন করুণা হচ্ছিল। তবে জানেন তো অম্বিকেশবাবু, দুধ সাদা বসন পরে হাতে কালো পিস্তল, বৈপরীত্যটা আয়নার কাছে কেমন যেন বেমানান ঠেকছিল। অম্বিকেশ বাবু চমকে উঠলেন। তারপর তার ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, তারপর চলে গেলাম যেখানে আপনাদের দেখা করার কথা ছিল। জানতাম আপনার চিরকাল দেরি করে আসার স্বভাব। আপনার গিন্নি তাই নিয়ে কম কোদল করেন না। মনে মনে ভাবছিলাম আজ যেন সময় না আসে। হলো ঠিক তাই। গিয়ে দেখলাম বিহারি একা অপেক্ষা করছে আপনার জন্য। শুকনো পাতায় পায়ের আওয়াজ পেয়ে একদিকে ফিরে তাকালো। ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়েছিল জানেন। বলছিল, কি মৃণালিনী, তুমি কি অবস্থা তোমার? তুমি এই বসনে কেন? মৃণালিনী তুমি বন্দুক কোথায় পেলে? বন্দুক? আমিও আর মায়া বাড়ালাম না। বন্দুকের নল তখনই টিপে দিলাম। কাঁচা হাতের নিশানা এমন পটু নয়, তবুও লাগলো ঠিক বুকে গিয়ে। কাটা কলা গাছের মতো পড়ে যেতে দেখলাম 12 বছরের সঙ্গীকে। আপনি যেমন প্রথমে মানতেই চাইলেন না নারীও এত নৃশংস হতে পারে, ঠিক তেমনি আইনও ভাবতে পারেনি। পুলিশ এসে লাশের পাশে আপনাকেই দেখতে পায়, আর আপনাদের দুজনের বচসা তো কারো অজানা নয়। সোজা কেস, তেমন ইনভেস্টিগেশনের আর দরকার কি? অম্বিকেশ বাবুর সারা শরীর থর থর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় তিনি আর্তনাদ করে উঠছেন, তুমি আমায় ফাঁসালে? গার্ড গার্ড গার্ড, এ খুনি গার্ড, এ খুনি। দিদি ভাই, কি হয়েছে? ওনার বোধহয় একটু মাথায় ব্যামো হয়েছে, এতদিন জেলে থাকা তো। অম্বিকেশ বাবুর জেলের দরজা থেকে ফিরে মৃণালিনী হাঁটা শুরু করল। জেলের হলওয়ে জুড়ে গম গম করছে অম্বিকেশ বাবু কাঁপা কাঁপা আর্তনাদ। সেদিকে মৃণালিনীর কোনো নজর নেই। তার মুখে অলৌকিক একটা হাসি, যেন সে আজ স্বাধীন। হলওয়ে ধরে হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের দরজাটি খুলে সে ওয়েটিং রুমের বেঞ্চে গিয়ে বসল।
তার হাতে ছিল একটি চিঠি। চিঠিটা লিখতে লিখতে একবার কলমটা নিজের হাতেই কেঁপে উঠল মৃণালিনীর। আজ সন্ধ্যের পুরো ঘটনা বিস্তারিত বিবরণে লিখল সে। এবার তুই নতুন জীবন শুরু, নতুন নাম, নতুন ঘর, নতুন পথ চলা, নিজের মতো করে নতুনভাবে বাঁচবে। তবে মৃণালিনীর গল্প কি কেউ জানবে না? কাঁটাতারের খাজে গুজে দিল চিঠিটা। দুপা এগিয়ে আবার ফিরে এসে চিঠিটা হাতে নিল। কিছু একটা লিখতে ভুলে গেছে সে। কালি শেষ হয়ে আসা কলমে আবছা অক্ষরে লিখল, এতক্ষণ আপনারা শুনলেন সোনাঝুরি মৈত্রের লেখা ইতি মৃণালিনী। গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আমাদের জানান কমেন্ট বক্সে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই নিজের বন্ধুদের সাথে এবং পরিবারদের সাথে গল্পটি শেয়ার করুন এবং তাদেরও দেখার সুযোগ করে দিন। এরকম আরো 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 গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।